নমস্কার, আমি তন্ময় মণ্ডল। আমার পাশে আমার নতুন ছবি দ্য ফায়ার, সেই ছবির রাইটার এবং আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি একটা কথা অ্যানাউন্স করতে আমার খুব গর্ব হচ্ছে যে এই ছবিটা যে স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছে আমার পাশে যে ভাই, তোর মনে হয় 12 পাস করেছিস তুই, তাই তো? একটা 18-19 বছরের ছেলে আমাদের এই ছবিটা, আমি ওকে অবশ্য ভরসা করে দিয়েছি কাজটা, ও তো নিজের অভিজ্ঞতাও জানাবে, আমি জাস্ট বলছি একটা 18-19 বছরের ছেলে কি অসাধারণ লিখতে পারে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। মূল গল্পটা আমারই, কিন্তু ও যে কাহিনীটাকে বিন্যাস করেছে এবং পুরো ডায়লগ লিখে যেভাবে যে গল্পটাকে প্রেজেন্ট করেছে, কোনো তুলনা হবে না। এই ছবিটা যখন আমাদের খুব সাকসেস পাবে, তার ক্রেডিট অবশ্যই রাইটারকে দেওয়া উচিত এবং সে ক্রেডিটটাও পাবে। আমরা তো আছি, আমরা তো করছি, কিন্তু 50% না হলেও 30% ক্রেডিট তো অন্তত রাইটারে পাওয়া উচিত। বাকি তো ডাইরেক্টর থাকেন, মিউজিক ডাইরেক্টর থাকেন, ক্রিয়েটিভ ডাইরেক্টর থাকেন, ডিওপি থাকেন, এডিটর থাকেন, সবাই থাকেন, কিন্তু রাইটারকে সেই ক্রেডিটটা দেওয়া হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি দিই, আমাদের প্রোডাকশন দেয়। দ্য ফায়ার এই যে ছবিটি অদ্রিজা প্রোডাকশনসের প্রথম এটা প্রযোজনা, এবং এখানে আমার পরিচালনায় এই ছবিটি হচ্ছে। আমরা খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে। তো আমার তো অনেকগুলো ছবি হয়ে গেছে, এটা আমার 8 নম্বর 9 নম্বর ছবি। আমি সবসময় এক্সাইটেড থাকি প্রথম ছবির মতোই, কিন্তু সত্যিকারের প্রথম ছবি এই ভাইয়ের হচ্ছে প্রথম ছবি। এটা শুটিংয়ের ক্ষেত্রেও প্রথম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবেও প্রথম, সিনেমা হিসেবেও প্রথম এবং রাইটার হিসেবেও প্রথম কাজ এটা। তো আমার এক্সপিরিয়েন্স আমি আর জানানোর কিছু নেই। আমি ওর এক্সপিরিয়েন্স জানার জন্য ভিডিওটা করছি এবং আমার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং আমার সাথে মিট কেমন হলো এগুলো একটু জানাবি তুই। আরেকটা এই যে আমার কাছে অব্দি পৌঁছানোটা, সেটা কিন্তু খুব একটা সোজা ছিল না, অনেক বাধা এসেছে, সেগুলো একটু আমি শুনবো। আপনারা থাকুন এই ভিডিওটাতে। আমি চলে যাবো ঋতব্রতর কাছে। ঋতব্রত আমার ভাইয়ের মতো হয়, তো একটু তোর এক্সপিরিয়েন্স শেয়ার করা, এই ছবিটা নিয়ে কিছু বল। নমস্কার, আমি ঋতব্রত কুমার অধিকারী। প্রথমে আমি থ্যাংক ইউ জানাবো না, থ্যাংক ইউটা খুব ছোটো ছোটো, তো তন্ময়দাকে থ্যাংক ইউ জানিয়ে আমি ছোটো করবো না। আমাকে যত অপরচুনিটি দিয়েছে তার জায়গায় কোনো ভাষা দিয়ে বলা যায় না। যদি বলা যায় যে কোনো গুরু দক্ষিণা হয়তো প্রকৃতপক্ষে দেওয়া যাবে না, এই জায়গায় আমার দেওয়ার কিছু নেই। তা আমার এক্সপিরিয়েন্স যদি বলি, না প্রথমে আমি একটু জানতে চাইছি যে এই প্রথমে কয়টা আমি কোশ্চেন করবো, আচ্ছা তো বলতে সুবিধা হবে। রাইটার হওয়ার স্বপ্নটা কবে থেকে হলো, রাইটার যে হবি? হ্যাঁ, রাইটার হওয়ার স্বপ্ন 2020 সাল থেকে। আচ্ছা, আমি তার আগেও লিখতাম। এবার আমার প্রথম স্বপ্ন ছিল আমি বইতে লিখবো, লেখক হবো। আচ্ছা, তা বইতে লেখা শুরু করি 2020 সাল থেকে। তা সেই বই ছাপানোর এক্সপিরিয়েন্স আমার খুব খারাপ। ওকে, সেই জায়গায় ঢোকার এক্সপিরিয়েন্সটাও প্রচন্ড খারাপ। বিভিন্ন প্রকাশনী লেখা পাঠিয়ে তারা রিজেক্ট করেছে, আমার লেখা অনেক চুরি হয়ে গেছে। আইএসবি রেজিস্টার না হলে লেখা অনেক চুরি হয়, সেই এক্সপিরিয়েন্স আমার প্রচুর রয়েছে। লেখা চুরি হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর সেই সমস্ত বাধা পেরিয়ে 23 সালের আমি লেখা প্রথম ছাপাতে পারি 14ই অক্টোবর। আমার প্রথম লেখা একটা সংকলনে ছেপেছিল। আচ্ছা, সেখান থেকে বই লেখক হিসেবে আমি বর্তমানে খুব শীঘ্রই অক্ষ সাহিত্য পত্রিকার হাত ধরে একটা বই সংকলন করেছি, সংকলনে আমি সম্পাদনা করেছি আর কি। তাতে আমি যখন এখন তো বইতে কিছু নিজের লেখা ছাপিয়েছি, তখন আমি খুব একটা নতুন এখন সেই জায়গায় নই। তো সেখানে আমি চেষ্টা করি যারা একটু নতুন তাদের আমি দেওয়ার চেষ্টা করেছি। তন্ময়দার থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি, যারা নতুন তাদের দেওয়ার চেষ্টা। এবার আমি এখন নতুন এই জায়গায়, আমাকে তন্ময়দের সুযোগটা দিয়েছে। এইটা তো প্রথম আমাদের এই ছবিটা শুরু হচ্ছে প্রথম। আর তারপরে হঠাৎই আমাকে একদিন তন্ময়দা একদিন বললো যে একটা ছবির প্রজেক্ট আছে, তুই লেখা শুরু কর। আমি গল্পটা শোনার পর এত আনন্দ পেয়েছি যে এত সুন্দর একটা কমার্শিয়াল গল্প আমরা কিরম ভাবতে পারি, এটা লড়াই অ্যাকশন এই থাকবে, তার মধ্যে সাসপেন্স থ্রিলার, তার মধ্যে থাকছে রোমান্টিক, সোশ্যাল মেসেজ, সবকিছু আছে ছবিটা। তবে একটা জিনিস যেটা আমি চেষ্টা করেছি রাখার, সেটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতাকে একটু ফুটিয়ে তোলার। আমি এটাকেও ফুটিয়ে তুলেছি। এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। হ্যাঁ, আমি সব কথা এখানে বললে তাহলে সিনেমা দেখা না, আমি জাস্ট জিস্ট না, আমি বলছি যে আমার কাছে পৌঁছানোটা, সেটা তো আস্তে আস্তে বলবো। হ্যাঁ, এটা বল একটু, এইটাকে জানি, তারপর আমি ওটার এক্সপেরিয়েন্সটা বল। আমি 2013
23,000 লেখা ছাপা হলো, তার কয়েক মাস আগে থেকে আমার স্বপ্ন হঠাৎ, তখনও বইতেও এগোতে পারিনি, তখন স্বপ্ন হলো আমি সিনেমা লিখবো। আচ্ছা। এবার তখন থেকে আমি বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করলাম, ফেসবুকে বিভিন্ন জায়গায়। তা ফেসবুকে তো গ্রুপ ছড়াছড়ি আছে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, এত গ্রুপ এত গ্রুপ এত গ্রুপ, কোনো জায়গায় প্রপারলি কাজ একটাও পাওয়া যায় না। হয় আপনি ঠকবেন, নয় আপনার টাকা যাবে, নয় আপনার লেখা ছুটি হবে, এই তিনটাও জায়গাটা হবেই হবে আপনার সঙ্গে। তো এবারেতে যেটা ব্যাপার, আমি অডিও স্টোরি চ্যানেলে লেখা শুরু করেছিলাম। সেখানে একটা দাদাকে বলেছিলাম যে আমি এরকম লিখতে চাই, তো সেখান থেকে তন্ময়দার নাম্বারটা আমার পাওয়া। তারপরে তন্ময়দার সঙ্গে আমি 1 বছর ধরে আমি রিকোয়েস্ট করে দিয়েছি যে দাদা আমাকে একটা কাজ দাও, আমাকে একটা কাজ দাও, আমাকে একটা কাজ দাও, আমি একবার লেখা দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। আমি অনুরোধ করে দিয়েছি, সেই অনুরোধ তন্ময়দা আমার রেখেছে। এজন্য 1 বছর পর, সেটা 1 বছর, প্রায় 1 বছর 2-3 মাস পর আমি সেই কাজটা পেয়েছি। এই রাস্তাটা অনেকটাই কঠিন ছিল, কিন্তু আমাকে যেগুলো সুযোগ দিয়েছে আমি অনেকটা খুশি, এবং আমি নিজেকে চেষ্টা করছি মানে ঢের প্রমাণ করার চেষ্টা করছি। কারণ তোর অনেক ক্ষেত্রে রিজেকশনও প্রচুর এসছে ইন্ডাস্ট্রিতে, 1-2 মানুষের সাথে তো মিশেছিস, তাই তো? রিজেকশন তো সব জায়গাতেই এসছে। আমি এখানে ঢুকছি, এখানে রিজেকশন পাচ্ছি। এমনকি তোকে শুনতে হয়েছে তুই নাকি লিখতে পারিস না, এটাও শুনতে হয়েছে। সে তো বই লেখকের ক্ষেত্রে আমাকে অনেক অনেক বলেছে যে ইউ আর নট আ সো কল্ড গুড রাইটার, তুই ভালো লেখক নস, তুই লিখতে পারিস। একটা কথাই বলার, নতুন যে হয় মায়ের পেট থেকে বেরিয়ে কি কেউ একদম হাঁটতে শুরু করে দেয়? সেটা তো হয় না, সেটাই বলছি, স্টেপ বাই স্টেপ তো হবে। তাকে যদি সুযোগটাই আমি না দিলাম, তাকে যদি আমি প্ল্যাটফর্মটাই না দিলাম, সে কীভাবে করবে? তাকে যদি আমি সবসময় ডিপ্রেশনে নিয়ে চলে যাই, তোর দ্বারা হবে না, তুই বাজে, তুই খারাপ, তুই কী করে হবে? আমি তো অন্তত করি না, আমি চেষ্টা করি, আমি তোর উপরে আমি ভরসা রেখেছি, সেই ভরসাটাও দেখাবে, প্রমাণ করে দেখাবে, আর আগামী দিনে ও দাঁড়াবে, ও রাইটার হিসাবে দাঁড়াবে। আমি লিখে দিলাম, দেখতে থাকো। তা আমি ওই যে যখন চান্সটা পেলাম তারপর 1 বছর পর, তা এরপর আমি বলি আমার এই ছবিটার বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করি আমি। তা আমি প্রথম যে এক্সপিরিয়েন্সটা বলবো সেটা আমার লেখা নিয়ে। আমি লেখাটা রেডি করলাম, দাদা বললো আমাকে, আমি রেডি করলাম, করিডোরে নিয়ে এলাম। তা যেদিনকে প্রথম নিয়ে এলাম সেদিনকে দাদা আমাকে পাঠালো শ্রদ্ধেয় স্যার স্বপন স্যার বাড়িতে। তা সেদিনকে দিনটা জানতো না আর কি, আমি সারপ্রাইজ পেয়েছিলিস তাই না? সত্যি আমি এখানে গড়িয়ে নেমেছিলাম। আমাকে বললো যে, আমি যখন ফার্স্ট টাইম কল করেছি ওনাকে, আমি জাস্ট শক যে যার ছবি দেখে আমরা বড় হয়েছি তাকে আমি তার সঙ্গে ফোনে কথা বলছি। সেই মোমেন্টটা তো একটা মোমেন্ট আমার লাইফে। আমি নিজে কন্ট্যাক্ট করছি একা, আমার সঙ্গে কেউ, দাদাও তখন নেই। দাদা ফোন নাম্বারটা দিয়েছে, আমি তখন কন্ট্যাক্ট করছি। আমি ফার্স্ট কথা কিছু বলতে না পারে ফোনটা আমার কেটে গেছে, আমি আবার ঘুরিয়ে কল করেছি। অ্যান্ড তার বাড়িতে আমি গেছি, কি তার সামনে বসে কথা বলেছি 11:30 থেকে 5:30 পর্যন্ত। একটা শ্রদ্ধেয় মানুষ, অত বড় মাপের একজন মানুষ, তিনি কত সুন্দর করে আমায় বোঝালেন, এটা আমার লাইফে একটা বেস্ট মুভমেন্ট হয়ে থাকবে আমার সারা জীবন। আমি জানি না আমি কতটুকু করতে পারবো, সত্যি জানি না আমি, কিন্তু আমার না একটা স্মৃতি রয়ে গেল জীবনে এটা আমার, যে উনি আমাকে এতটা সময় দিলেন, উনি আমার গল্পটার এক একটা ডায়লগ শুনে এক একটা ডায়লগের মধ্যে থেকে ইমপ্লিমেন্ট করলেন। আমি যে কত কিছু ওদিনকে শিখেছি, ওই শিক্ষাটা আমি কোনো জায়গাতে পেতাম না, যেটা আমি সেদিনকে শিখেছি। ইভেন আজকে যখন শুটিং ফ্লোরে যখন শুটিং শেষ হলো, আমি যখন বসলাম ওনার পাশে গিয়ে বসছি, এইটা যে এক্সপিরিয়েন্স, এইটা যে আনন্দ, এই আনন্দটা আমি জানি না কিসে পাবো আর কোনোদিন। ওনার মতো মানুষের পাশে বসে আমি কাজ করছি, আর উনি আজকে খুব ভালো কথা বললেন, যে জ্ঞানটা আমার মানে খুব ভালো লাগলো কথাটা আমার। উনি বলছেন যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজে আসি না, আমাদের গায়ের চামড়াটা খুলে ফেলে একটা গন্ডারের চামড়া পরে নিতে হয়, যে যেমন আমাদের গায়ে না লাগে। মানে এত বাস্তব একটা কথা উনি বললেন, মানে রেসপেক্ট তো ওনার মধ্যে রয়েছে, আজকে সেটা না আরো 1000 গুণ বেড়ে গেল যেন। আনন্দ তো প্রচন্ড আমার হচ্ছে, শিখছি অনেক কিছু, আর আর বলার কিছু নেই আমার। এই তো সবে শুরু হলো, এটা তো শুরু। আগে সকাল থেকে অনুষ্ঠান হয়েছে, আমাকে একটা রিপোর্ট নিউজ চ্যানেল থেকে কিছু বলার সুযোগও করে দিয়েছে আমাকে। একদম এইগুলো তো অ্যাচিভমেন্ট, এইগুলো এক একটা মানে কি বলবো, সিঁড়ির ধাপ, অবশ্যই ধাপ। এটা আমি এখন সেই ধাপেও পৌঁছইনি, যাই হোক আমি শুধু রাস্তায় হাঁটছি। এবার সিজনে যাবো, ছবিটা না শেষ হলে সিজনে যেতে পারবো না। একদম। এবার শেষ হবে যখন হলে চলবে, আপনারা ভালোবাসা দেবেন, আমার আশীর্বাদ করুন, ভাইটাকে আশীর্বাদ করুন না, ভালোভাবে ছবি আরো লিখুক আমি চাই, এবং ও ভাই অ্যাক্টিংও
করেন, ছোটোখাটো অ্যাক্টিংও করবে, ও করবে, ওর ইচ্ছা আছে, অ্যাক্টিং চেষ্টা আছে। হ্যাঁ করবে, সবই করবে, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকবে। তোর তো এই মানে পড়াশোনা তুই তো 12 পাস করেছিস, তো এইদিকেই তো ন্যাক, তাই তো? এদিকেই করা একদম অবশ্যই। বাড়ি থেকে সাপোর্ট কীরকম আচ্ছা আছে? ওকে, আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু বড় হতে পারবে না। ইন্ডাস্ট্রিকে একটা নতুন ভালো ছবি উপহার দিতে চলেছে, দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর অদ্রিজা প্রোডাকশনস তাদের প্রথম প্রযোজনা এটা, ওদেরকেও সাপোর্ট করবেন। এবং আমাদের এই ছবির হিরো সুমন পান্ডা, তাকেও আপনারা ভালোবাসা দেবেন, ভালো কাজ করতে পারে। নায়িকা আছেন এবং আরও অনেক কলা কুশলী আছেন, সবাইকে নিয়ে একদিন আমি আসবো, একদিন ভিডিওতে আসবো। তো আজকে শুটিং হলো, ভালো এক্সপিরিয়েন্স হলো এবং কিছু বলার নেই। আপনারা ছবিটা দেখুন, ছবিটা দেখবেন, খুব তাড়াতাড়ি রিলিজ করবে। আর জাস্ট ভাইকে নিয়ে এলাম ভিডিওতে ফার্স্ট টাইম, ভাই কিছু বললো, এক্সপিরিয়েন্স শেয়ার করলো, আমাকে বলছিল আর কি যে দারুণ লাগলো আজকে দাদা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমি ঠিক আছে, ভিডিওটা করি, বন্ধুদেরকে শেয়ার কর, এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফায়ার ছবিটিকে আপনারা কিন্তু ব্লকবাস্টার করে দেবেন, এটা আমি জানি। এবং আর লাস্ট কিছু বলার তাহলে বলে দেয় না, আমি লাস্টে একটা ছোট কথাই বলবো। আর আমরা কমার্শিয়াল ছবি মানে জেনে এসেছি তাদের মারামারি থাকবে, একটা খুনোখুনি থাকবে, এই ওই জিনিসগুলো। কিন্তু কমার্শিয়াল ছবির মধ্যে যে সাসপেন্স থ্রিলার থাকতে পারে, তার মধ্যে রোমান্টিকতা এবং সোশ্যাল মেসেজ থাকতে পারে, এবং সোশ্যাল মেসেজ, আর সর্বোপরি মধ্যযুগীয় বর্বরতা। হ্যাঁ একদম, আমি চেষ্টা করেছি যতটা যা ঢোকানো যায় তত ঢোকানো। বড় বড় নাটকের পাঠ থেকে শুরু করে ছোট ছোট জিনিসগুলো একদম, মানে আপনি যে আশা নিয়ে যাবেন না ছবিটা দেখবো, তার থেকে বেশি কিছু উপহার পাবেন, এটুকু বললাম। বাকিটা হলে যান, দেখুন, তারপর ভালো লাগলে আমাকে এসে বলুন, খারাপ লাগলে বলবেন অবশ্যই। আপনাদের খারাপ লাগলে সেখান থেকে শিক্ষা নেবো আমি। যে খারাপ বলবে সে এসে ওয়েলকাম আমার কাছে। খারাপ বলুন, আপনারা খারাপ বলেও শিক্ষা নেবো, ভালো বলে তো আনন্দ পাবোই। কিছু বলার, কিন্তু আমি বলি একটা জিনিস, লাস্ট কথা বলে দিই, খারাপ বললেও ভাষার একটা মানে মার্জিত ভাষা ইউজ করবেন, একটা ভাষার মধ্যে একটা শালীনতা থাকবে। যা খুশি একটা গালিগালাজ করে দিলেন, আপনি কত বড় রাইটার, আপনি যে গালিগালাজ করছেন, আপনি নিজে কোনদিন রাইটিং করেছেন? আগে নিজেকে আঙুল দিয়ে দেখান, নিজেকে আঙুল দিয়ে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি এক কলম কি লিখতে পারবো, ও যেটা পারছে পারবো না। তাই শাট আপ, মুখে কুলু পেটে বসে থাকুন, ভালো কথা বলুন। মানুষের যদি উপকার না করতে পারেন, ক্ষতি করবেন। আর মানুষকে যদি উৎসাহ না দিতে পারেন, তাহলে মানুষকে কখনো ডিপ্রেশনে নিয়ে যাবেন না। এটা হচ্ছে আমার অনুরোধ, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি মানে আপনারা যদি ভাবেন যে আমি ভাইটাকে বেশি সাপোর্ট করছি, হ্যাঁ করছি, তো ভাইকে সাপোর্ট করবো না, পরের জেনারেশনকে সাপোর্ট করবো না, তো তারা যদি না সাহস পেয়ে এগিয়ে না আসে, তাহলে ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। তাই আমি সাপোর্ট করবো, এরকম নতুন নতুন আরও ছেলেমেয়েদের সাপোর্ট করবো। তাতে আমি যদি খারাপ হবো, কিন্তু আমি সাপোর্ট করা ছাড়বো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কিছু বাকি আছে, অনেক কিছু চমক আসা বাকি আছে। অনেক বড় বড় অভিনেতারা আসছেন, এখানে কাজ করছেন, যুক্ত হচ্ছেন। স্বপন সাহা স্যার যুক্ত হয়ে গেছেন অলরেডি। হিট মেশিন বলা হতো একটা সময় ওনাকে, হিট মেকার। ঠিক আছে, ভালো থাকবেন এবং মানুষের ভালো করবেন, মানুষের উপকার করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন। নমস্কার।